हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर क्लास यूट्यूब चैनल। आज की क्लासे আমরা পড়ব ক্লাস 9 লাইফ সায়েন্স ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। জানি একটু লেট হয়ে গেল, প্রায় এক মাস হয়ে গেছে তারপর ভিডিও ছাড়ছি। কোনো অসুবিধা নেই, এখনই করিয়ে দেবো আমি, নন স্টপ এখন ভিডিও আসবে। ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পার্টে যেহেতু তোমাদের সিলেবাসে আছে, সিলেবাসে মানে ফার্স্ট ইউনিট টেস্টে আছে, তো এই দুটোই পড়াবো এখন। আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারে ট্যাক্সোনমি পর্যন্ত পড়াবো, মানে তোমাদের দেখবে ট্যাক্সোনমি আছে, ওই ট্যাক্সোনমির আগে পর্যন্ত পড়াবো, ঠিক আছে? পরের ভিডিওতে আবার ট্যাক্সোনমি থেকে পড়াবো, ওকে? তো ফার্স্ট চ্যাপ্টার দেখে নাও কী আছে। জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। মানে জীবন নিয়ে আমরা পড়বো, জীবন কাকে বলে, জীবন কী 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 থাকলে জীবন আছে বলতে পারবো, মানে জীবনের লক্ষ্য। বা ডাইভার্সিটি, বৈচিত্র্য, কী করে মানে জীবন বৈচিত্র্যপূর্ণ হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্টে জীবন কাকে বলে এটা সংজ্ঞাটা পড়ে নেবে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে, এই ওয়ার্ডটা দেবে প্রোটোপ্লাজমীয় বস্তু। প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা কি বলি? আমরা বলি জীবন, ওকে? আমি একটু কালিটা চেঞ্জ করি, ওকে? তাহলে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে প্রজনন করছে মানে বংশবিস্তার করছে, বংশবিস্তার করার পর বয়স্ক হচ্ছে, পরিব্যক্তি হচ্ছে বা বিবর্তিত হচ্ছে। এই চক্রাকার ঘটনাকারীটা আমরা জীবন বলছি। এবার আমরা জীবনের লক্ষণ পড়বো, মানে কী কী দেখালে আমরা জীবন আছে বলতে পারবো। জীবনের লক্ষণ বা ধর্মগুলি, যেমন জীবন মাত্রই সে প্রজননে সক্ষম, ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, মানে নিজের মতোই একটা অপত্য জীব সে সৃষ্টি করতে পারবে, মানে জীবের বংশবিস্তার করাকে প্রজনন বলে। ব্যতিক্রম আছে কিছু কিছু, দেখে নেবে। তারপর বিপাক। বিপাক কি বলছি? যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদের শুষ্কোজন বাড়ে। ওকে, শুষ্কোজন ব্যাপারটি কোনো জীব, কোনো বস্তুকে, আমি ধরো একটা জীব বস্তুকে দেখাচ্ছি, একটা মানুষ আছে, ওকে? এই মানুষটাকে আমি 75 ডিগ্রি সেলসিয়াসে, ওকে আমি কী সব লিখছি, 75 ডিগ্রি সেলসিয়াসে পুরো পুড়িয়ে দিলাম। 75% থেকে 80% না ওজন চলে যাবে, 80% ওজন চলে যাবে। যে ওজনটা পড়ে থাকবে সেই ওজনটাকে আমরা শুষ্ক ওজন বলবো। এই শুষ্ক ওজনটাই বৃদ্ধি পায় আস্তে আস্তে। কী করে বৃদ্ধি পায়? যে খাবার খাচ্ছি আমরা, খাবার খেলে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, একে আমরা বলি উপচিতিমূলক বিপাক বা অ্যানাবলিজম। আবার যেমন সংশ্লেষ আর পুষ্টি। এবার যে বিপাকে আমাদের শরীর ওজন কমে যাচ্ছে, মানে শুষ্ক ওজনটা কমে যাচ্ছে, কীভাবে কমছে? তুমি রেচন পদার্থ ত্যাগ করছো, তখন শুষ্ক ওজন কমছে, সেটাকে আমরা বলবো ক্যাটাবলিজম বা অপচিতিমূলক বিপাক। এটা শোষণ হয়, রেচন হয়, ওকে? হয়ে গেল তাহলে আমাদের রেচন। এবার উদ্দীপনায় সাড়া দেওয়া। জীব মাত্রই উদ্দীপনায় সাড়া দেবে। কীভাবে? তোমাকে স্কুলে যাচ্ছ, স্কুলে গিয়ে তোমাকে একটা বন্ধু ডাকলো, তুমি সাড়া দিলে। এবার সাড়া না দাও সেটা আলাদা, কিন্তু তুমি তো সাড়া দেওয়ার ক্ষমতা আছে তোমার, তোমাকে যদি কেউ ডাকে তুমি সাড়া দিতে পারবে। এই উদ্দীপনায় সাড়া দেওয়া এটা জীবেদের একটা ধর্ম। যে কোনো জীব উদ্দীপনায় কি সাড়া দিতে পারে, এটা হচ্ছে জীব মাত্রই উদ্দীপনায় সাড়া দেয়। সাড়া দেওয়ার ধর্মকে আমরা উত্তেজিতা বলি, ওকে? একটা হচ্ছে প্লোটোপ্লাজমীয় গঠন। এককোষী, বহুকোষী সমস্ত জীবই প্লোটোপ্লাজম দিয়ে গঠিত। আমরা আগেই পড়লাম, আমরা আগে কি পড়লাম যে প্লোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। তো জীব মাত্রই সে প্লোটোপ্লাজম দিয়ে তৈরি, ওকে? নেক্সট পেজ কি লেখা আছে দেখাই। প্লোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্লোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলে। তারপর বৃদ্ধি, এগুলো না পড়লেও চলবে, আমি মেন পয়েন্টটা দেখিয়ে দিই, চলন গমনটা দেখিয়ে দিই একটু। চলন গমন হচ্ছে কোনো জায়গায় তুমি দাঁড়িয়ে হাত পা নাড়ছো, চলন গমনটাকে দেখিয়ে দিই, তোমরা নাও জানতে পারো এটা। তুমি একটা মানুষ আছে, ধরেন না মানুষ, এ হাত পা আছে, ওকে? এই এক জায়গায় দাঁড়িয়ে না হাত পা নাড়ছে, হাত এখানে তুললো, আবার হাতের দিকে আনলো, আবার হাতের দিকে আনলো, এগুলো হাত, ঠিক আছে? সে যাই হোক একটা আঁকছি, হাত পা নাড়াচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, পা নাড়াচ্ছে না কিন্তু, ও কিন্তু দাঁড়িয়ে আছে এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছে, নাটক ভঙ্গিমা করছে, এই ব্যাপারটাকে আমরা বলবো চলন। এবার সে যখনই পা নাড়লো, জায়গা চেঞ্জ করলো, ধরো পা নেড়ে দিল, পা নাড়লেই যে জায়গা চেঞ্জ হবে এরকম কোনো মানে নেই, কিন্তু জায়গা চেঞ্জ করলো। এ পয়েন্টে দাঁড়িয়েছিল, ও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়াটাকে আমরা বলবো গমন। মানে গমন করতে গেলে কিন্তু চলন করতে হবে, এটা কিন্তু মাথায় রেখে নিও। চলন না করলে গমন করতে পারবে না, কিন্তু চলন করলেই যে তোমার গমন হবে তার কোনো মানে নেই, কিন্তু গমন করলে চলন হবেই, ওকে? চলন গমন ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে কি, উন্নত জীব বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে প্রায় সমস্ত প্রকার অঙ্গ
প্রত্যঙ্গ সঞ্চালনও করতে পারে। অ্যাকশনের স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে, স্বেচ্ছা সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা গমন বলে। ওকে, চলন গমন ব্যাপারটা বুঝে গেছো, এটা একটা জীবেদের ধর্ম। নেক্সট জীবনচক্র। জীবনচক্র কী বলছে? জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পায়, পরিণত হয়, যেমন তোমরা এখন পরিণত হচ্ছ, প্রজননের সক্ষম হয়, মানে যৌনাঙ্গের বৃদ্ধি হয়, বংশ বিস্তার করে, ওকে, বংশ বিস্তার করে, বার্ধক্য আসে, অবশেষে মৃত্যু হয়ে যায়। জীবের জন্ম, বুদ্ধি, বৃদ্ধি, বিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে আমরা জীবনচক্র বলি। এই যে চক্রাকারে চলছে, যে সব মানুষের ক্ষেত্রে সেম হবে, বৃদ্ধি হবে, জন্ম হবে, বৃদ্ধি হবে, বংশ বিস্তার করবে, বার্ধক্য আসবে, মৃত্যু ঘটে যাবে। এই জীবনচক্র, জীবন এটা খুব টাইম কম, এটা মানে খুব কম টাইম স্প্যান্ডের মধ্যে হয় এটা, সেটাকে আমরা জীবনচক্র বলি। এবার ছোটোবেলা থেকে তোমরা জেনে আসছো জীব, সবাই জড় বস্তু, জীব আর জীব বস্তু, এগুলো সব জানো তোমরা। এবার আমরা জীব আর জড়ের মধ্যে পার্থক্য দেখব। ওকে, জীব আর জড়ের মধ্যে পার্থক্য দেখব। এই ফার্স্টে বৈশিষ্ট্য পয়েন্টটা না দিলেও চলবে। ওকে, অনেক টিচাররা এটা দিতে বলবে, কিন্তু আমি বলবো না দিলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। আমার পার্থক্য দেখব। ফার্স্টে পার্থক্যটা হচ্ছে আকার ও আয়তন দিয়ে। জীবের নির্দিষ্ট আকার আয়তন আছে, জড়ের নির্দিষ্ট আকার আয়তন থাকে না। তুমি যেভাবে জড় বস্তুটাকে বানাবে সেরকম আয়তন হবে। প্রোটোপ্লাজমীয় গঠন, এটা জানো তোমরা, এক্ষুনি বললাম প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। এই প্রোটোপ্লাজম সংগঠন থাকে না। উত্তেজনা, এই উত্তেজনা সাড়া দেয়, এই সাড়া দিতে পারে না। জড়ের বস্তুকে তুমি যা তো খুশি ডাকো, যা খুশি করো, কোনো কিন্তু সাড়া প্রদান করে না। বৃদ্ধি, এই তো জীবের বৃদ্ধি হয়, জীবের বৃদ্ধি হয় না। চলন গমন, চলন ও গমন পরিলক্ষিত হয়, চলন গমন দেখা যায় না। জীবনচক্র আছে, জীবনচক্র নেই। ওকে, হয়ে গেল এই পার্টটা। জীবনের উৎপত্তি, এবার আমাদের পড়তে হবে জীবনের উৎপত্তি কবে হয়েছিল। জড়বস্তু থেকে প্রায় 3.7 বিলিয়ন আগে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল। এবার বললাম আমি জড়বস্তু থেকে সৃষ্টি হয়েছে, মানে ফার্স্টে তো জীব ছিল না, ফার্স্টে অজৈব উপাদান থেকে, মানে আমি তোমাদের দেখাচ্ছি একবার। ফার্স্টে ছিল অজৈব উপাদান, এগুলো এখনই পড়বো আমরা। অজৈব উপাদান ছিল, অজৈব উপাদান থেকে জৈব উপাদান সৃষ্টি হলো। ওই উপাদান সৃষ্টি করে পরিবেশ ছিল। প্রথম জীব সৃষ্টি হয়েছে হচ্ছে সমুদ্রের জলে, এটা তোমাদের আছে, এক্ষুনি আমি বলে দিচ্ছি। তা প্রথম জীব সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে, জলটার নাম ছিল হট ডাইলুট স্যুপ। ওকে, হট ডাইলুট স্যুপ, এগুলো কি তোমরা এক্ষুনি পড়বে। এই জলের কিন্তু প্রথম জীব সৃষ্টি হয়েছে জড় বস্তু থেকে। ওকে, যেমন হাইড্রোজেন, মেন যে গ্যাসগুলোর জন্য সৃষ্টি হয়েছে সেটা বলে দিচ্ছি আমি। হাইড্রোজেন, অ্যামোনিয়া, আর একটা কী হবে, একটা মিথেন। এই তিনটে গ্যাসের জন্য মেনলি, আর একটা H2O ধরে নিতে পারো। তখন মুক্ত অক্সিজেন ছিল না, জল ছিল শুধু। এই চারটে আইটেমের জন্যই আমাদের কিন্তু মেন জীব সৃষ্টি হয়েছে। ওকে, বুঝতে পারলে? তারপর আদি প্রাণ থেকে আস্তে আস্তে নানা ধরনের জীব অভিব্যক্তি হয়েছিল। প্রথমে সৃষ্টি হলো এককোষী জীব, তারপর মাছ। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সৃষ্টি হলো কি, এককোষী জীব, তারপর সৃষ্টি হলো কি, মাছ, তারপর বিভিন্ন গাছের সৃষ্টি হলো, তারপর মেরুদণ্ডী প্রাণী। মাছ থেকে মেরুদণ্ডী প্রাণীটা সৃষ্টি হওয়া শুরু করলো। তারপর সৃষ্টি হলো কি হবে, তারপর হলো বহুকোষী জীব। তারপর সৃষ্টি হলো কে, বহুকোষীর পর হচ্ছে তোমাদের বিভিন্ন সরীসৃপ প্রাণী সৃষ্টি হলো। সরীসৃপের পরে সৃষ্টি হলো স্তন্যপায়ী। স্তন্যপায়ী থেকে দুদিকে ভাগ হয়ে গেল পক্ষী। একটা হবে কি, পক্ষী, একটা মানুষ। পক্ষী আর মানুষ দুজনেই সব থেকে বেশি উন্নত। ওকে ওকে, এইভাবে আমাদের সৃষ্টি হলো। নেক্সটে আমরা কী পড়বো, জীবন সৃষ্টির ধাপ। ওকে, ওপারিন অনেক বড় বিজ্ঞানী। তিনি বক্তব্য ছিল যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি করেছিল বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক শক্তি বিকরণের ফলে। মানে আদিম পৃথিবীতে অনেক ছোটো ছোটো সরল যৌগ ছিল। সরল যৌগ মানে হাইড্রোজেন, অ্যামোনিয়া এসবের কথা বলছি। এইগুলোর সঙ্গে সঙ্গে এগুলো তো এক জায়গায় ছিল, এগুলো যুক্ত হয়ে না একটা পদার্থ তৈরি করলো। এবার এর সঙ্গে ছিল ইলেকট্রিক ভোল্ট, মানে 3000 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 300 লিখে দিলাম তুমি, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা, মানে বিদ্যুৎ খরণ হচ্ছিল। ওই সব কিছু মিলিয়ে আমরা এই সরল যৌগগুলো, এগুলো সরল জৈব যৌগ, এই সরল জৈব যৌগ থেকে আমরা সৃষ্টি করলাম, মানে তখন সৃষ্টি হয়েছিল
জটিল যৌগ। ওকে, এভাবে আমাদের জীবনের উৎপত্তি হয়েছে। নেক্সট কি, জৈব যৌগে উৎপত্তির ধাপগুলো কি? জীবন সৃষ্টির আগে পরিবেশগত অবস্থা, তারপর জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ার। দুটো কিন্তু সেম জিনিস, ঠিক আছে, দুটো সেম জিনিস। এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়েছিল, এটা কোয়েশ্চেনটা আসে কিন্তু আমাদের বইয়ে হয়তো লেখা নেই এটা। এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড যুক্ত প্রোটোসেল তৈরি হলো, তারপর জীবনের নানা আদি অবস্থা সৃষ্টি হলো। ওকে, নেক্সট কি আছে আমাদের? নেক্সট পেজ বলছে জীবন সৃষ্টির আগে পরিবেশ অবস্থা। এক্ষুনি আমি তোমাদের বললাম, এগুলো অনেকগুলোই বলে দিয়েছি, জাস্ট এগুলোর লাইনগুলো বলে দিচ্ছি তোমাদের একটুখানি। বলছে যে সম্ভবত 500 কোটি বছর আগে আমাদের জীবন পৃথিবী সৃষ্টি হয়েছিল। এগুলো পড়বে। গ্যাস আর জ্বলন্ত ঘূর্ণয়মান আগুনের পিণ্ড ছিল, ধীরে ধীরে ঠান্ডা হয়ে তরল পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এখন কিন্তু পৃথিবীর কেন্দ্রের কোর অঞ্চলে যদি যাও তাহলে কিন্তু তরল অবস্থা দেখা যায় না, ম্যাগমা লাভা এসব আছে। ও ভেতরের জিনিসটাকে ম্যাগমা বলে, ম্যাগমা বেরিয়ে লাভ হয়ে যায়। ভূগোলে তোমরা পড়েছো। ভারী মৌল লোহা নিকেল কেন্দ্রের দিকে ছিল, মাঝারি মৌলগুলি ছিল সিলিকন অ্যামোলিন মাঝখানে, সবচেয়ে হালকা মৌলগুলো হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন কার্বন এগুলো ছিল বাইরের পরিবেশে। তখন কিন্তু অক্সিজেন ছিল না। ওকে, সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000। এরূপ তাপমাত্রা হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সাইড অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় সম্ভব ছিল না, সব মানে পাওয়া যেত না এসব মুক্ত অবস্থায়। তাই এরা আয়নিত অবস্থায় থাকতো বা কোনো যৌগ গঠন করে থাকতো। এরা ধাতব পদার্থের সঙ্গে কার্বাইড নাইট্রেট অক্সাইড ইত্যাদি তৈরি করেছিল। তখন সায়ানজ পাওয়া যেত, এটাকে মানে সায়ানাইড বলে, ঠিক আছে, CN2, মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড। ওকে, এই দুটো কিন্তু আলাদা, সায়ানোজেন আর সায়ানাইড আলাদা, কিন্তু হোল 2 আছে, মানে C2N2, এটা শুধু C1N1, দুটো জিনিস আলাদা। ইত্যাদি গ্যাসীয় অবস্থায় ছিল। ওকে, মাথায় রাখবে তখন কিন্তু সব গ্যাসীয় অবস্থায় ছিল। পৃথিবীর পরিবেশ ছিল বিজারক ধর্মী, মানে ইলেকট্রন গ্রহণ করছে বা অক্সিজেন ছাড়ছে। অক্সিজেন ছাড়ার জন্য যেন বিজারণ বলে, তখন কি অক্সিজেন ছিল না, তাই জন্য এটা বিজারণধর্মী পরিবেশ বলা হয়। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে, গ্যাসীয় উপাদানগুলি তরল পরে কঠিন হতে শুরু করে, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ বৃষ্টি শুরু করে, সৃষ্টি হলো জলরাশি সমুদ্রে, সমুদ্র ছিল উষ্ণ, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থ বিভিন্ন প্রকার খনিজ লবণ যৌগ মিশ্রিত হয়, তৈরি হলো গরম তরল স্যুপ। এই গরম তরল স্যুপটাকে ইংলিশে বলে হট ডাইলুট স্যুপ। ওকে, দেন কি, জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। সকল জৈব যৌগগুলি ঘনীভবন বা পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা। পলিমারাইজেশন বিক্রিয়াটা কি? অনেকগুলো অণু যুক্ত হয়, যখন একটা অসংখ্য অণু শৃঙ্খল তৈরি করে তখন তাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলে। পলি মানে অসংখ্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। প্রোটিন হচ্ছে লিপিড অ্যামাইনো অ্যাসিডের একটা কি শৃঙ্খল, অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হচ্ছে। ওকে, প্রোটোসেলের উৎপত্তি হলো। প্রোটোসেল হচ্ছে জীবনের আদি যৌগ, বলতে গেলে প্রোটোসেল দিয়ে আমাদের জীবন সৃষ্টি হয়, ফার্স্টেই তোমরা পড়লে। এই প্রোটোসেলটা তৈরি হলো, এবার প্রোটিনগুলি গরম তরলচুপ থেকে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে একসঙ্গে জোড়ায় ক্লোরাইড জাতীয় পদার্থ গঠন করলো, যাকে ওপারির নাম দিয়েছে কোয়াসার্ভ। এটা কিন্তু বিতর্কমূলক। প্রোটিন গরম তরলচুপ থেকে আলাদা হলো, আলাদা হয়ে ক্লোরাইডীয় একটা পদার্থ গঠন করলো, যার নাম ওপারিন দিল কি? ওপারিন দিল কোয়াসার্ভেট। কিন্তু এই সেম জিনিসটি বিজ্ঞানী ফক্স নাম দিল মাইক্রোস্ফিয়ার। ওকে, বিজ্ঞানী ফক্সের মতে এটা মাইক্রোস্ফিয়ার, প্রথম কোষীয় জীব, কিন্তু ওপারিনের মতে প্রথম কোষীয় জীব হচ্ছে কোয়াসার্ভেট। এটা কিন্তু মাথায় রাখবে। এরপর এটি অর্ধবেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের একটি গঠন। ফক্সের মধ্যে মাইক্রোস্ফিয়ার বা অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিয়েটাইড শৃঙ্খল গঠন করে প্রভৃতি উপস্থিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত। নিউক্লিওটাইডগুলি একত্রে সংযুক্ত হয়ে RNA প্রকৃতির নিউক্লিক অ্যাসিড গঠন করেছিল। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, প্রথমে কী ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল, DNA নাকি RNA? প্রথমে কিন্তু RNA তৈরি হয়েছিল, একতন্ত্রী। এটা কিন্তু পার্থক্য আসে আমাদের DNA ভার্সেস RNA। এগুলো প্রোটিনবিহীন ছিল, নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত না থাকার জন্য নগ্নজিন বলা হচ্ছে। RNA-কে তাহলে আমরা কি নগ্নজিন বলি। তারপর আছে, দেখতে পাচ্ছ এখানে, কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করেছিল আদিকোষ বা প্রোটোসেল। তোমাদের তখন বললাম, আমি ভাবলাম বইয়ে লেখা নেই, বইয়ে লেখা আছে দেখছি তো। ওকে, এটা পুরোনো বই, নতুন বইয়ে কী আছে জানি না। জীবনের নানা আদি যৌগ।
প্রথম উৎপন্ন আদি কোষ ছিল নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে সব থেকে পুরনো জীব। এরপর নতুন যে কোষটা তৈরি হলো, এগুলোর কোষগুলোতে কার দিয়ে পাওয়া যায়? ব্যাকটেরিয়া দিয়ে, যারা এককোষী জীব মেনলি। ওকে, প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয়েছিল ইউক্যারিওটিক কোষ, এটা উন্নত জীব। এটা সবুজ কণা সৃষ্টি হলো, এখান থেকে কোষ থেকে সৃষ্টি হলো উদ্ভিদ, প্রাণী, দ্বিধারায় বিভিন্ন জীব সৃষ্টি হয়। এই প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষে কিন্তু তোমাদের পার্থক্য আছে। ওকে, পার্থক্যটা একটু ভালো করে পড়ে নেবে। এবার এখানে কি বলছে? জীব বৈচিত্র্য। ওকে, জীব বৈচিত্র্য কি? বায়োডাইভার্সিটি। একটা অঞ্চলে কত রকমের জীব থাকতে পারে সেই বৈচিত্র্যপূর্ণ জায়গাটাকে আমরা জীব বৈচিত্র্য বলে সহজে বললাম আমি। এবার সংজ্ঞা কী বলছে দেখো, সংজ্ঞা তোমাদের পরীক্ষা লিখতে হবে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, এক কথায় তাকে জীব বৈচিত্র্য বলে। দেখো, সব জীব সবার থেকে আলাদা। তুমি তোমার মায়ের থেকে আলাদা, তোমার বাবার থেকে আলাদা। হ্যাঁ, কিছু কিছু সেম জিনিস আছে, কিন্তু তুমি তোমার বন্ধুর থেকে আলাদা, তোমার অন্য একটা বন্ধুর থেকে আলাদা। এই জীবের মধ্যে বিভিন্নতা দেখা যায়, এই বিভিন্নতাকে আমরা কি বলি? জীব বৈচিত্র্য। ওকে, জীববিদ্যা। ওকে, এখানে প্রকরণটা বলা হয়নি। ওকে, ডারউইন একটা বিজ্ঞানী ছিলেন, ডারউইন নাম, লিখে দিচ্ছি। ডারউইন বলে গেছে যে, এটা ক্লাস 10 পড়বে তোমরা, ক্লাস 10 আছে। ডারউইন বলে গেছেন যে কোনো জীব, পৃথিবীতে সব জীব আছে, এত জীব আছে, কোনো জীব অন্য একটা জীবের থেকে একই রকম দেখতে হতেই পারে না। একটা কথা প্রচলিত আছে, তোমরা জানো, পৃথিবীতে 7 জন একই রকম দেখতে হয়, কিন্তু ডারউইন এটাকে নাকচ করেছে। ডারউইন বলছে কোনো জীব একই রকম দেখতে হতেই পারে না। এখানে কি লেখা আছে দেখে নিই একটু। প্রতি জীবের মধ্যে বৈশিষ্ট্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে ভেদ বলে বা প্রকরণ বলে। ওকে, কোনো জীবের থেকে একই রকম হতে পারে না, এটা সায়েন্টিস্টের মতো। মিউটেশন কি? জীবের মধ্যে সঞ্চালনযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। ধরো তোমার যুক্ত কানের লতি আছে, কানের লতি দেখবে যুক্ত থাকে, কারো জোড়া থাকে। কেউ জীব রোল করতে পারে, কেউ জীব রোল করতে পারে না। এই যে জিনের মধ্যে যে পরিবর্তন ঘটছে, জিনের পরিবর্তনের জন্য এগুলো হয়, এই জিনের পরিবর্তনটাকে আমরা বলি মিউটেশন। ওকে, তারপর জীববিদ্যা। জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া এবং বৈচিত্র্যের অধ্যয়ন। ওকে, জীববিদ্যা নিয়ে অনেকে পড়েন, ডাক্তারি পড়ে মেনলি এটা। বায়োলজি শব্দ কোথা থেকে এসছে পড়িনি একটুখানি, বায়োস লাইফ থেকে, লোগোস স্টাডি থেকে। অর্থাৎ জীববিদ্যা হলো জীবন সম্পর্ক অধ্যয়ন। ল্যামার্ক এই নামটা করেন। ওকে, ল্যামার্ক একটা বিজ্ঞানী ডারউইনের মতে। ডারউইন একটা বিজ্ঞানী, ডারউইন আর ল্যামার্ক একই ধরনের কাজ করতেন। ওকে, এগুলো ক্লাস 10 পড়বে, ল্যামার্কের মতবাদ এগুলো ক্লাস 10 পড়বে। ক্লাস 10 ডারউইন আর ল্যামার্কে বইও পড়তে হবে। বই মানে কি, বইয়ে কী লেখা হয়েছে ওগুলো পড়তে হবে। জীববিদ্যা কি? বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবনের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে জীববিদ্যা বলে। এটা পরীক্ষা অতটা আসে না। ওকে, এটা তোমরা একটু চাইলে বাদ দিতে পারো, এটা সংজ্ঞাটা না পড়লে চলবে। জীববিদ্যা কেন পড়বো? ওকে, এটাও তোমাদের পরীক্ষায় বাদ দিতে পারো, এগুলো তোমরা নিজেদেরও পড়তে পারো, এগুলো এর কোনো নয়। জীববিদ্যার প্রধান দুটি শাখা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। এগুলোতেই অনেকে এমএসসি করে, বিএসসি করে, মানে এগুলো নিয়ে পড়াশোনা করে। ওকে, তোমার স্কুলের টিচারও দেখবে হয়তো জুলজি নিয়ে পড়েছে, না তো বোটানি নিয়ে পড়েছে। এছাড়াও অনেকগুলি জীববিজ্ঞানের শাখা আছে, জীব রসায়ন, আণবিক জীববিদ্যা, অনাক্রম্যবিদ্যা, বংশগত বিদ্যা, কলাবিদ্যা, শারীরবিদ্যা, শারীর সংস্থান, বস্তুবিদ্যা, আচরণবিদ্যা, অভিব্যক্তি ও আরও নতুন নতুন শাখা এখন তৈরি হয়েছে। এই শাখাগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, কোন শাখায় কী পড়ানো হয়। সো ফার্স্ট পেজে, পরের পেজে তোমরা খুলে নাও, তোমাদের বই পেজ নাম্বার একই কিনা জানি না, দেখে নাও পেজ নাম্বারটা 5 আছে। ওকে, এখন বলছে জীবন বিজ্ঞান যে সাবজেক্টটা, ওই জীবন বিজ্ঞান, জীববিজ্ঞান একক নির্ভরশীল বিজ্ঞান নয়। মানে জীববিজ্ঞান আমরা সিঙ্গেল পড়তে পারবো না, ওর সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে সাবজেক্ট। ওকে, জীববিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের অন্য শাখাগুলি সংযুক্তি হয়েছে, ফলে সৃষ্টি হয়েছে জীববিজ্ঞানের নানা রকম শাখা। মানে একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্ট যুক্ত করে যে একটা সাবজেক্ট তৈরি করা হচ্ছে। জীব পদার্থবিদ্যা, জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়। জীব রসায়ন, রসায়নবিদ্যার সমন্বয়। জীবমিতি মানে পরিসংখ্যানবিদ্যার সমন্বয়। জৈব ইলেকট্রনিক্স বা বায়োনিক্স জীববিদ্যা ও ইলেকট্রনিক্স বিদ্যার সংযোগে তৈরি হয়েছে। এটা কিন্তু আসে, প্রচুর আসে, দেখেছি এটা কিন্তু প্রচুর আসে। ওকে,
তারপর আছে নৃবিদ্যা, এটাও প্রচুর আছে। নৃবিদ্যা জীববিজ্ঞানে যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি, সভ্যতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এটা এখন প্রচুর চলছে, এটা জীব প্রযুক্তিবিদ্যা, বায়োটেকনোলজি প্রচুর চলছে এখন। জীববিদ্যা প্রযুক্তিবিদ্যা নিয়ে গঠিত যে মানে এই এখানে কি করা হয় বলতো, লায়ন বা আলাদা আলাদা যে প্রজাতির জীবগুলো আছে, মানে সিংহ আর বাঘ, সিংহ আর বাঘের মিলন ঘটানো হচ্ছে, লাইগার তৈরি করে দিল, টাইগার লায়ন মিলে লাইগার, এরকম তৈরি করা হচ্ছে। এটা কোন শাখায় করানো হয়? এটা করানো হয় এই জীব প্রযুক্তিবিদ্যাতে। আমরা এই উল্টোপাল্টা জিনিসগুলো কাজ করি। ওকে, উল্টোপাল্টা মাই মিন, একটু মজা করে বললাম, সিরিয়াসলি নেবে না, এটা উল্টোপাল্টা নয়। এবার জীববিদ্যা প্রয়োগ আছে। ওকে, অ্যাপ্লিকেশন অফ মডার্ন বায়োলজি, খাদ্য উৎপাদনে। এই এত কিছু যে শিখলাম, আমি জীববিদ্যা পড়লাম 10 বছর ধরে পড়েই গেলাম, মানে ডাক্তারি পড়তে গেলে মোটামুটি 10 বছর লাগে উঁচু লেভেল ডাক্তার হওয়ার জন্য। এত বছর ধরে যে পড়লাম, আমার কাজে কি লাগবে সেই কাজগুলি আমরা এখানে জানবো। এই জীববিদ্যা পড়ে বিজ্ঞানীরা কী কী করতে পেরেছে। খাদ্য উৎপাদন, জীববিজ্ঞানের কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন প্রভৃতি উন্নতি হয়েছে, যেমন উচ্চ ফলনশীল বীজ তৈরি হয়েছে। আগে জানোই তোমরা সবুজ বিপ্লব হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, তারপর থেকে উচ্চ ফলনশীল ধান বীজ এসব ইউজ করা শুরু হয়েছে, তারপর থেকে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এগুলো নানা রকম বীজের নামগুলো পড়বে একটুখানি, ফুসা, জয়া, জগন্নাথ, IR8, IR20, এই দুটো বীজ ভালো করে পড়ে নিও, মনে থাকবে তোমাদের এই চারটে। ওকে, নেক্সট কি, কীটপতঙ্গ, এইসব পোলট্রিটা ভালো করে পড়বে, তোমাদের ক্লাস 8 ছিল পোলট্রি। উন্নত সংকরণ জীব, হাঁস ও মুরগি চাষ করে প্রচুর ডিম মাংস উৎপাদন করা হচ্ছে, পোলট্রি চাষ জানো তোমরা। এখান থেকে মৌমাছি পালনটা পড়ে নিই একটুখানি। মৌমাছি পালন কী বলছে, কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে প্রচুর পরিমাণে মধু উৎপাদন করা হচ্ছে। ওকে, এবার চিকিৎসা বিজ্ঞান, এটা মেন হট টপিক একটা, চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান না পড়লে তো হবে না বাবু, এটা কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে এখান থেকে। যেমন জীবনদায়ী অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, তারপর পাগলা কুকুরের লালা থেকে জল তরঙ্গ রোগের প্রতিনাশক, এটা কিন্তু ভালো করে পড়বে। এই পাগলা কুকুরের থেকে কি ওষুধ তৈরি হয়, সাপের বিষ থেকে কি ওষুধ তৈরি হয়, এই দুটো জিনিস আন্ডারলাইন করে দেখো, পরীক্ষায় কিন্তু আসার প্রচুর চান্স আছে এই দুটো জিনিস। ওকে, কি থেকে কি তৈরি হচ্ছে। এবার কি বলছে, ওকে, বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের ভ্যাকসিন, টিকা আবিষ্কারের ফলে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তারপর মহাকাশ গবেষণায় সাহায্য হয়েছে কী করে, জীবন বিজ্ঞানে জ্ঞান, মহাকাশচারীরা মহাকাশে 1 কোটি শৈবাল ক্লোরেল্লা রাখেন। শৈবাল সালোকসংশ্লেষ চালানোর জন্য মহাকাশযান থেকে CO2 শোষণ করে নেয় এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। কি ভালো বুদ্ধি দেখো, মহাকাশে জানো তোমরা, মহাকাশযানে অক্সিজেন কী করে পাবে, মানুষের অক্সিজেন টেনে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, এবার অক্সিজেন কম পড়ে যাবে, তাই জন্য একটা সবুজ শৈবালকে রেখে দিল। জানো তোমরা শৈবাল গাছপালা কী হয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ত্যাগ করে, তাহলে কি কার্বন অক্সিজেন ব্যালেন্স থাকবে। ভালো বুদ্ধি লাগিয়েছে কিন্তু। ওকে, আর নেই এখানে, আমাদের এটা শেষ হয়ে গেল এখানে। ওকে, এটা আমাদের শেষ হয়ে গেল এখানে। এরপরে পার্টটা ট্যাক্সোনমি থেকে পরের ক্লাসে করাবো। নেক্সট পড়া হচ্ছে ট্যাক্সোনমি নেক্সট ক্লাসে, পরের পার্টটা দেখে নিও। ওকে, নেক্সট পার্ট 2, তাহলে আজকের জন্য বাই বাই। ক্লাসটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। আমি সাবস্ক্রাইব করতে বলি না সহজে, তো করে নিও, ভালো লাগলে করে নিও। বাই বাই।